আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও হাজির হলাম তোমাদের সামনে কৃষি বিশ্ববিদ্যালয় অনলাইন কার্যক্রমে। তো তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে পড়াবো গত দুইটা ক্লাসে আমি যে অধ্যায়টা তোমাদেরকে পড়িয়েছিলাম, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় নিয়ন্ত্রণে আজকে শেষ অংশটুকু তোমাদেরকে পড়াবো। শেষ অংশটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই অংশ থেকে তোমাদের বিগত কয়েক বছরের প্রশ্ন যদি তোমরা খেয়াল করে থাকো, যে সৃজনশীল প্রশ্নগুলো, দেখা যায় যে এই টপিকস থেকে বেশ কয়েকবার প্রশ্ন আসছে এবং 2019 সালে বিভিন্ন বোর্ডে এই টপিকস থেকে সৃজনশীল প্রশ্ন আসছে। কাজে এই টপিকসটা আমরা একটু গুরুত্ব দিয়ে পড়ব এবং আজকে তোমাদেরকে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, ছোটোখাটো বিষয়গুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে আমি কি পড়াবো তোমাদের? আজকে টপিকস হচ্ছে নিয়ন্ত্রণের কৌশলসমূহ। নিয়ন্ত্রণের কৌশল একটি প্রতিষ্ঠানে, আমরা জানি একটি প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনের জন্য তার বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন পর্যায়ে নানা ধরনের কাজ তাকে করতে হয়। তো এই কাজগুলো করার জন্য তাকে বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন বিভাগে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণের কৌশল বা নিয়ন্ত্রণে নিতে হয়, বিভিন্নভাবে নিয়ন্ত্রণ কন্ট্রোলিং করতে হয়। তাহলে আজকে আমরা সেইগুলো কৌশলগুলো নিয়ে এখন আলোচনা করব। আমার মার্কারটা তাহলে দেখো, আমি সর্বপ্রথম যেটা পড়াচ্ছি, নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে বাজেটকে আমরা বাজেটারি নিয়ন্ত্রণের কৌশলগুলোকে আমরা মোটামুটি তিনটি, তার কাজের ধরন অনুযায়ী আমরা এটাকে তিনটা ভাগে বা তিনটা পর্যায়ে আমরা ভাগ করতে পারি। আবার অনেক সময় আমরা ভাগ না করে একসাথেও সব পড়তে পারি। তো নিয়ন্ত্রণের কৌশলগুলোকে আমরা ধরো তিনটা যে ভাগের কথা বললাম, সেটা হচ্ছে একটা বাজেটারি নিয়ন্ত্রণের পদ্ধতি, আরেকটা হচ্ছে অবাজেটীয় নিয়ন্ত্রণ পদ্ধতি, আরেকটা ছিল পরিকল্পনা ও নিয়ন্ত্রণের একযোগে একটি পদ্ধতি। তাহলে আমরা প্রথমে বাজেটারি নিয়ন্ত্রণের যে কি পদ্ধতি আছে সেটি হচ্ছে বাজেট শব্দটার সাথে আমরা মোটামুটি একটু পরিচিত। তোমরাও জানবা, এই শব্দটা আমরা প্রায় ব্যবহার করে থাকি। আমরা যেমন একটি দেশের জাতীয় একটি বাজেটের কথা আমরা শুনে থাকি। এই যে একটি দেশের জাতীয় বাজেটটা কি, যে একটি দেশের আয় ব্যয় কতটুকু হবে, আয় অনুযায়ী ব্যয় কতটুকু হবে, এর একটি সার্বিক একটি পরিকল্পনা। বাজেটকে ধরা যায় এক ধরনের পরিকল্পনা, কিন্তু যে আমি আগাম কিভাবে কতটুকু কাজটা কিভাবে কতটুকু টাকার পরিমাণের মধ্যে করব। তাহলে দেখো, বাজেট বলতে বোঝায় যে পরিকল্পনাকে যখন আমি সংখ্যায় প্রকাশ করি তখন আমরা সেটাকে বাজেট বলে থাকি। আবারও বলছি, পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে আমরা বাজেট বলছি। তাহলে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ, তার মানে বাজেটও এক ধরনের পরিকল্পনা। আর এই পরিকল্পনা যখন আমরা কোনো একটি সংখ্যায় দাঁড় করাই তখনই সেটাকে আমরা বাজেট বলি। তাহলে বাজেট নিয়ন্ত্রণের কৌশল কিভাবে হয়? দেখো, কন্ট্রোলিং করতে গেলে যখন আমি আমার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য আমি আমার প্ল্যানটাকে একটি নির্দিষ্ট সংখ্যা পূর্ব থেকে নির্ধারণ করে দেব। যেমন আমি এই সপ্তাহে আমি একটি নির্দিষ্ট পরিমাণ, যেমন 1000 ইউনিট পণ্য তৈরি করব। এটা আমার পূর্ব প্ল্যান, যে আমি এই এক সপ্তাহের মধ্যে আমি কতটুকু তৈরি করছি। তাহলে এই এক সপ্তাহ আমার প্ল্যান অনুযায়ী আমার কাজ কতটুকু হলো, সেই অনুযায়ী কিন্তু আমি আমার শ্রমিক কর্মচারীদেরকে তদারকি করব। এবং সঠিক তদারকি করলে, সঠিক নিয়ন্ত্রণ ব্যবস্থাটা নিলে, তাহলে আমার প্রকৃত কার্যফলের সাথে আমার এই বাজেট, যে পূর্ব নির্ধারিত যে মানটা আমি ঠিক করে দিলাম, সেটা যদি আমি তুলনা করি তাহলে কি হয়ে যাবে, আমার কাজটা সঠিকভাবে সম্পন্ন হবে। সাধারণত আমরা আয় ব্যয় হিসাবকেই বাজেট
বলে থাকি। কিন্তু এছাড়াও একটা ব্যবসায় প্রতিষ্ঠানে ধরো নগদ প্রাপ্তি এবং প্রদান, একটি উৎপাদন, একটি পরিকল্পনা কিংবা বিক্রয় টার্গেট, এগুলোও কিন্তু এক ধরনের পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। সেজন্য এগুলোকে একটি প্রতিষ্ঠানের বাজেট হিসেবে কিন্তু ধরা যায়। এছাড়াও দেখো যে আমি আমার প্রতিষ্ঠানের গত বছরের তুলনায় এই বছর আরও প্রত্যেক সপ্তাহে কিংবা প্রত্যেক মাসে মাসে আমি 5% করে বৃদ্ধি করতে চাই। যেমন প্রথম মাসে আমি 10% বৃদ্ধি করতে চাই পূর্ববর্তী বছর তুলনায়, পরের মাসে আমি আরও 15% বৃদ্ধি করব, এরপরের মাসে আমি 20% আমার বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করব। তাহলে এই দেখো আমি আগে থেকে যে আমি নির্ধারণ করে দিলাম, এই নির্ধারণ করে দেওয়াটাকে কেন্দ্র করেই কিন্তু আমি আমার প্রতিষ্ঠানে কার্যক্রম করব, এবং এটাকে যদি কেন্দ্র করে কাজ করি তাহলে দেখা যাবে আমি আমার টার্গেটে পৌঁছাতে পারবো। এবং প্রথম মাসে যদি আমি 10% কিংবা 5% না বাড়াতে পারি, তাহলে পরবর্তী মাসে আমি সেটাকে ফিল আপ করা, মানে আমি ত্রুটি বিচ্যুতিগুলো বের করতে পারবো এবং পরবর্তী মাসে সেটাকে আমি আবার সংশোধনের ব্যবস্থা করতে পারবো। তাহলে এই ছিল বাজেট। তারপর দেখো সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ। বাজেট যেমন নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ কৌশল, ঠিক একইভাবে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ এটাও কিন্তু নিয়ন্ত্রণে একটি কৌশল। সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? একটি প্রতিষ্ঠানের যে প্ল্যান থাকে, সেই প্ল্যানটা একটি নির্দিষ্ট সময়ের পর সেটা কতটুকু হলো, কিংবা সংখ্যাত্মক কোনো প্ল্যান নয়, কিন্তু এমনিতেই যেমন একটি নির্দিষ্ট সময় শেষে কতটুকু হলো সেই সংখ্যাটা জানা, এবং সেই সংখ্যাটাকে আমি বিশ্লেষণ করে আমি আমার প্রতিষ্ঠানের বিচ্যুতিগুলো বের করতে পারবো, এবং বের করে আমি সংশোধনমূলক ব্যবস্থা নিতে পারবো। দেখো একটা উদাহরণ দিয়ে বোঝায়, যেমন সপ্তাহে, যেমন আমার প্রতিষ্ঠানে প্রত্যেক সপ্তাহে 100 ইউনিট করে পণ্য তৈরি হয়। তাহলে প্রত্যেক সপ্তাহে 100 ইউনিট করে পণ্য তৈরি হচ্ছে, এটা স্বাভাবিকভাবে এইভাবেই তৈরি হয়ে যাচ্ছে। তো দেখা গেলো কোনো এক সপ্তাহে যে পণ্য 100 ইউনিট তৈরি হলো না, সেই ক্ষেত্রে দেখা গেল যে 80 ইউনিট পণ্য তৈরি হলো। তাহলে দেখা গেলো এখানে স্বভাবত চোখে পড়ছে যে আমার প্রত্যেক সপ্তাহে 100 হচ্ছে, কিন্তু এই সপ্তাহে কেন 100 হলো না, 80 কেন হলো? তাহলে আমি আমার ত্রুটিটা কোথায়, বিচ্যুতি কতটুকু হলো, ত্রুটিটা কোথায় ছিল, সেটা আমি বের করে পরবর্তী সপ্তাহের জন্য আমি কী করতে পারি, আবারও সেটা সংশোধন করে পরবর্তী সপ্তাহে যেন আবার 100 ইউনিট পণ্য তৈরি হয়, সেই ব্যবস্থাটা আমি করতে পারি। তাহলে এই যে আমি টোটাল ব্যবস্থাটা পড়লাম, এটাকে বলা হচ্ছে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ। তার মানে আমার সপ্তাহ শেষে সংখ্যা কতটুকু উৎপাদন হলো, এবং সেটাকে বেস করে পরবর্তী সপ্তাহে যাতে ত্রুটি বিচ্যুতি হলে পরবর্তী সপ্তাহে সেটাকে আমি সংশোধনমূলক ব্যবস্থা নিতে পারি। এখন বলতে পারো যে এটা তো বাজেটের নিয়ন্ত্রণের সাথে অনেকটাই মিল আছে। হ্যাঁ, বাজেটের নিয়ন্ত্রণ এটা তখনই হবে যখন আমার পূর্ব নির্ধারিত প্ল্যান থাকে, কিন্তু সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ সাধারণত এখানে পূর্ব নির্ধারিত আগে থেকে কোনো নির্দিষ্ট কোনো মান থাকে না। তারপরে দেখো আছে ব্যক্তিগত পর্যবেক্ষণ। ব্যক্তিগত পর্যবেক্ষণ একটি নিয়ন্ত্রণের খুবই গুরুত্বপূর্ণ একটি কৌশল, এবং এটি একটি জনপ্রিয় একটি কৌশল, এবং খুব সহজেই এই কৌশলটা আমরা ব্যবহার করে থাকি। ব্যক্তিগত পর্যবেক্ষণ বলতে বোঝানো হচ্ছে যে একজন ঊর্ধ্বতন কোনো প্রতিষ্ঠানের সরাসরি অধস্তনদের কাজ তদারকি করবে, এবং তদারকি করে সেখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি পায় তাহলে সাথে সাথে সেই ত্রুটি বিচ্যুতিটা সংশোধন করে উনি দিক নির্দেশনা দিয়ে পরবর্তী ব্যবস্থাটা নিতে পারে। মানে সরাসরি একজন ঊর্ধ্বতন সরাসরি তদারকি করে যে সমাধান দেয় কিংবা যে কন্ট্রোলটা করে, সেটাকে আমরা বলি ব্যক্তিগত পর্যবেক্ষণ।
সাপোজ একটি প্রতিষ্ঠানে একজন ঊর্ধ্বতন তার প্রতিষ্ঠানে গেল এবং তার প্রতিষ্ঠানে যাওয়ার পর সে রেগুলার কর্মচারীদের সে কাজ ঘুরে ঘুরে দেখলো এবং ঘুরে দেখে সে ঘুরে দেখা অবস্থায় সেখানে তাদের যে খাতা হিসাব বিবরণী কিংবা তাদের যে রেজিস্টার খাতা ওগুলো সে খুলে দেখলো এবং কোনো প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া থাকলে সেখানকার কর্মচারীদের সে তৎক্ষণাৎ কোনো নির্দেশনা দিল এবং তাদেরকে নিয়ে মিটিং করলো যে এই ক্ষেত্রে যেতে সে সরাসরি এই কাজগুলো করলো কিংবা সরাসরি যে তদারকি করলো সেটাকে বলা হচ্ছে ব্যক্তিগত পর্যবেক্ষণ। ঠিক আছে, এবং এই ব্যক্তিগত পর্যবেক্ষণটা মূলত বেশি হয় নিম্ন স্তরে যে নির্বাহীরা থাকে তারা মূলত সরাসরি শ্রমিক কর্মচারীদের এই ব্যক্তিগত পর্যবেক্ষণের মাধ্যমে তারা কাজ আদায় করে থাকেন। তারপরে আছে দেখো বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ। বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ মানে স্পেশাল কোনো রিপোর্ট, প্রতিষ্ঠানের ভেতরে কিংবা বাইরে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের দ্বারা যদি প্রতিষ্ঠানের কোনো একটি বিষয়ে কোনো প্রতিবেদন তৈরি করে সেই প্রতিবেদনকে বিশ্লেষণ করাকে আমরা বলি বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ। মানে কোনো নির্দিষ্ট একটি বিষয়ের রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টকে বিশ্লেষণ করে যে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা নেওয়া হয় সেটাকে আমরা বলি বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ। যেমন হতে পারে একটা প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারী কেন কাজ করতে আগ্রহ হারিয়ে ফেলছে, কেন প্রতিষ্ঠানে শ্রম ঘূর্ণায়মানতার হার বেড়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে সঠিকভাবে যে উপাত্ত বিশ্লেষণ করা কিংবা পূর্ব নির্ধারিত মান আমরা কি করব সেটা এই ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে উপযুক্ত পদ্ধতি কোনটা হবে, যে কেন চলে যাচ্ছে, তাৎক্ষণিক আমার প্রতিষ্ঠানের ভেতরে কোনো ব্যক্তিদের উপর কোনো একটি দায়িত্ব দিয়ে দেওয়া হলো যে কেন শ্রমিকরা প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে চাচ্ছে কিংবা কেন তারা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে, সেই বিষয়ে একটি নির্দিষ্ট তদন্ত করে একটি নির্দিষ্ট প্রতিবেদন তৈরি করার নির্দেশ দেওয়া হয়ে থাকে এবং সেই তদন্তকে বেস করে সেই তদন্তকে বিশ্লেষণ করে কারণ খুঁজে বের করা হয় যে কেন আসলে কর্মীরা কাজের প্রতি অনীহা দেখাচ্ছে কিংবা কেন তারা প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে চাচ্ছে। তাহলে এই কারণটা যদি বের করা যায় তাহলে কি হবে, সেই কারণে আমি যদি কারণ বের করতে পারি তাহলে আমি সংশোধনমূলক ব্যবস্থা নিতে পারবো এবং সংশোধনমূলক ব্যবস্থা যদি নিতে পারি তাহলে আমি আমার প্রতিষ্ঠানের লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং আমার যে টার্গেট ছিল, আমার যে প্ল্যান ছিল সেটাকে আমি বাস্তবায়ন করতে পারবো। সেজন্য বিশেষ প্রতিবেদন বিশ্লেষণও কিন্তু বেশ উপকারী একটি নিয়ন্ত্রণী কৌশল। তারপরে দেখো আছে ব্রেক ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। ব্রেক ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। ব্রেক ইভেন বিন্দু কিংবা ব্রেক ইভেন পয়েন্ট শব্দটার সাথে আমরা পরিচিত, আমরা ফিনান্সে এই শব্দটা ব্যবহার করেছি, তোমরাও এটা এই ব্রেক ইভেন বিন্দুর অনেক অঙ্ক করেছ। তো ব্রেক ইভেন বিন্দু বলতে কি বোঝায়, একটি প্রতিষ্ঠানে যখন বিক্রয় আয় এবং মোট ব্যয় সমান হয় তখন সেই পয়েন্টটাকে বা সেই বিন্দুটাকে আমরা বলি ব্রেক ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দু। ঠিক আছে, যখন একটি প্রতিষ্ঠানে মোট বিক্রয় আয় এবং ব্যয় সমান থাকে তখন সেই বিন্দুকে আমরা বলি ব্রেক ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দু। এবং এই ব্রেক ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দুকে নো প্রফিট নো গেইনও কিন্তু বলা হয়ে থাকে কিংবা এই নামে আমরা পরিচিত। বলা হয় যে এই বিন্দু সমচ্ছেদ বিন্দু হচ্ছে এমন একটা পয়েন্ট কিংবা এমন একটা অবস্থান যেখানে এই পয়েন্টে যদি নিচে বিক্রি হয় প্রতিষ্ঠানের তাহলে কি হবে, প্রতিষ্ঠানের ক্ষতি হয়, আর যদি এই পয়েন্টের উপরে আমি বিক্রি করতে পারি তাহলে আমার প্রতিষ্ঠানের মুনাফা হবে। তার মানে এটি এমন একটি অবস্থান যে এই পর্যন্ত বিক্রি হলে আমার প্রতিষ্ঠানের মানে এই পয়েন্ট পর্যন্ত কিংবা এই বিন্দু পর্যন্ত যদি বিক্রি হয়ে থাকে তাহলে আমার প্রতিষ্ঠানে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না কিংবা লাভও
হয় না, মানে মাঝামাঝি থাকে। বলা হয় এই বিন্দু যদি কোনো কারণে এই বিন্দু থেকে বিক্রির পরিমাণ কমে যায় তাহলে আমার মুনাফার পরিমাণ কমে যাবে কিংবা মুনাফা আসবে না। আবার এই বিন্দুর পরিমাণের থেকে যদি আমি বিক্রি বেশি করতে পারি তাহলে আমার মুনাফা বেশি আসবে। আর মুনাফা যদি বেশি আসে তাহলে স্বভাবতই প্রতিষ্ঠানে যারা বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডার আছে তারা তাদের লভ্যাংশ পাবে। সেজন্য নতুন বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কিংবা একেবারে নতুন প্রতিষ্ঠানগুলো তাদের একটি জানার প্রয়োজন থাকে যে কতটুকু পণ্য বিক্রি করলে তাদের কোনো লস হবে না। ঠিক আছে, যে কতটুকু বিক্রি করলে আমার লস হওয়ার সম্ভাবনা থাকবে না, যে লাভ না হোক কিংবা লস যেন না হয়। তাহলে এই ব্রেক ইভেন বিন্দু বের করতে গেলে আমাকে একটা প্রতিষ্ঠানের দুইটা ব্যয় সম্পর্কে জানতে হয়। একটা ব্যয় হচ্ছে স্থায়ী খরচ, দুইটা ব্যয়। আমার ব্রেক ইভেন বিন্দু বের করতে গেলে আমাকে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে গেলে আমাকে দুইটা খরচ সম্পর্কে জানতে হয়। একটি হচ্ছে স্থায়ী খরচ। স্থায়ী খরচ কি? যেই খরচ যে প্রতিষ্ঠানের বিক্রি হোক আর না হোক, যে একটা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট খরচ আমার উৎপাদন হোক আর না হোক আমার এই খরচ আমাকে বহন করতে হয়, সেই খরচকে আমরা বলি স্থায়ী খরচ বা ফিক্সড কস্ট। ঠিক আছে, এটা হলো যেমন একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বেতন, প্রতিষ্ঠানের বিল্ডিং ভাড়া, এই প্রতিষ্ঠানের যে বিদ্যুৎ বিল, এগুলো দেখা যায় আমার প্রতিষ্ঠান যদি উৎপাদন যদি নাও হয় কিংবা আমার প্রতিষ্ঠান যদি বন্ধও থাকে কিন্তু আমার এই খরচগুলো কিন্তু আমার থেমে থাকে না, এই খরচগুলো আমার হয়, সেজন্য এটাকে বলা হচ্ছে স্থায়ী খরচ। আরেকটা খরচ আছে, সেই খরচ হচ্ছে পরিবর্তনশীল খরচ। পরিবর্তনশীল খরচ বা ভেরিয়েবল কস্ট। তা এই যে পরিবর্তনশীল খরচ কোনটা? যে একটি প্রতিষ্ঠানের যখন পরিবর্তনশীল খরচ অনেকটা উৎপাদনের সাথে জড়িত। যখন আমার প্রতিষ্ঠানের উৎপাদনের মাত্রা শূন্য থাকে তখন আমার পরিবর্তনশীল খরচও শূন্য। তার মানে আমার প্রতিষ্ঠানে যদি উৎপাদন হয়, মানে উৎপাদনের সাথে রিলেটেড যে বিষয়গুলো থাকে সেগুলো যদি আমার খরচ হয় তাহলে আমার পরিবর্তনশীল খরচ বাড়ে কিংবা হয়। যেমন আমার প্রতিষ্ঠানে যেমন কাঁচামাল ক্রয়, আমি যদি কাঁচামাল ক্রয় করি তাহলে আমার এই কাঁচামাল বাবদ খরচ কিন্তু বাড়বে। তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে, কিংবা আমার উৎপাদন যদি না হয় তাহলে পরিবর্তনশীল খরচ কি হয়? শূন্য হয়। তাহলে এই দুটা আমার ব্রেক ইভেন পয়েন্ট, একটি প্রতিষ্ঠানের সমচ্ছেদ বিন্দু বের করার জন্য আমার এই দুটা খরচ জানতে হবে। এই দুইটা খরচ থেকে দেখো ব্রেক ইভেন পয়েন্টের একটি সূত্র আছে এবং এই সূত্র দিয়ে ব্রেক ইভেন পয়েন্ট মানে সমচ্ছেদ বিন্দু বের করার কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের অঙ্ক আসে। দেখো তাহলে সমচ্ছেদ বিন্দু বের করা যে সূত্রটা হলো, যদি আমি একটি প্রতিষ্ঠানে যে আমি দুইটা খরচের কথা বললাম, ফিক্সড কস্ট এবং পরিবর্তনশীল খরচ। তাই আমি যদি কিংবা পরিবর্তনশীল খরচ বা সেলস ভ্যালু, তাই মোট ইউনিট প্রতি যদি বিক্রয় মূল্য থেকে যদি আমি আমার পরিবর্তনশীল ব্যয় বাদ দেই তাহলে আমি কন্ট্রিবিউশন মার্জিন পাই। তাহলে দেখো ব্রেক ইভেন পয়েন্টের একটি সূত্র আছে, ফিক্সড কস্ট যেটা বললাম আমি যে স্থায়ী ব্যয়, উপরে স্থায়ী ব্যয়, নিচে হচ্ছে সেলস ভ্যালু মাইনাস ভেরিয়েবল কস্ট। সেলস ভ্যালু বলছে এখানে এসভি বলতে বোঝানো হয় একক প্রতি বিক্রয় মূল্য। সেলস ভ্যালু মানে বিক্রয় মূল্য পার ইউনিট। আর ভিসি বলতে এখানে বোঝানো হচ্ছে পরিবর্তনশীল ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল খরচ। পার ইউনিট। ঠিক আছে, তাহলে ব্রেক ইভেন পয়েন্টের সূত্রটা তোমরা খাতায়, যারা ক্লাস করছো তারা ব্রেক ইভেন পয়েন্টের সূত্রটা তোমরা খাতায় লিখে নাও। যেমন এই সূত্র দিয়ে তোমাদের কিন্তু অনেকগুলো
এই অধ্যায় থেকে উদ্দীপকের অঙ্ক আসে, ঠিক আছে। তাহলে পরবর্তীতে আমি তোমাদের একটু উদ্দীপক সলভ করে দিব এটা থেকে, ঠিক আছে। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট বের করাটা একটা প্রতিষ্ঠানের জন্য একটি নিয়ন্ত্রণের একটি কৌশল কিন্তু হতে পারে। যেমন আমি আমার প্রতিষ্ঠানের এমন পরিমাণ পণ্য বিক্রি করব, মানে এই যে ব্রেক ইভেন পয়েন্ট যদি আমি আগে থেকে নির্ধারণ করে দিই যে আমি এই পয়েন্ট পর্যন্ত পণ্য বিক্রি করব যাতে আমার প্রতিষ্ঠানে কোনো লস না হয়, ঠিক আছে। তারপরে দেখো আমি উপরের দিকে একটু মুছে দিলাম। ব্রেক ইভেন বিন্দু আমরা পড়ছি, তারপরে পড়লাম, তারপরে কি 6 নাম্বার আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ। আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ। আর্থিক হিসাব বিবরণী বলতে আসলে কি বুঝি? একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় শেষে যে আয় ব্যয় বিবরণী, যে নগদ প্রবাহ বিবরণী কিংবা উদ্ধৃতপত্র তৈরি করা হয়, এটাকে আমরা সাধারণত আর্থিক বিবরণী বলে থাকি। আর এই আর্থিক বিবরণী বিশ্লেষণ করাকে বলা হয়, আর্থিক বিবরণী বিশ্লেষণ করে যে নিয়ন্ত্রণ কৌশল ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ, ঠিক আছে। তাহলে আর্থিক হিসাব বিবরণী কেন প্রয়োজন? যদি আমার প্রতিষ্ঠানে পূর্ব নির্ধারিত কোনো প্ল্যান না থাকে কিংবা আমার একেবারে নতুন একটি প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে আমার পূর্ববর্তী আর্থিক হিসাব বিবরণী নেই, সেই ক্ষেত্রে আমি একই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান, যে আমার মতো প্রতিষ্ঠান আরও যে আছে সেসব প্রতিষ্ঠানের 1 বা 2 বছরের আমি আর্থিক হিসাব বিবরণী দেখে, মানে আয় ব্যয়ের হিসাবটা দেখে আমি আমার প্রতিষ্ঠানের বর্তমান অবস্থানের সাথে যখন আমি তুলনা করি তখন কিন্তু আমার ত্রুটি বিচ্যুতি কী হচ্ছে সেটা আমার চোখে সহজেই ধরা পড়বে, এবং সেই ত্রুটি বিচ্যুতি যদি ধরা পড়ে তাহলে সেইভাবে এই ত্রুটি বিচ্যুতি যেন পুনরায় না হয় সেই ব্যবস্থা কিন্তু আমি নিতে পারবো। সেক্ষেত্রে একটি প্রতিষ্ঠানে আর্থিক হিসাব বিবরণী তৈরি এবং সেই হিসাব বিবরণী বিশ্লেষণ করে আমি আমার নিয়ন্ত্রণে আমি আমার লক্ষ্য অর্জনের জন্য যে কৌশলগুলো ব্যবহার করি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আছে দেখো আর্থিক হিসাব বিবরণী পড়লাম, তারপরে আমরা পড়লাম বিনিয়োগের ওপর প্রাপ্তি বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণ। বিনিয়োগের ওপর প্রাপ্তি বিশ্লেষণ একটি প্রতিষ্ঠানের আয় বিবরণী হিসাব মতে যে আমার প্রতিষ্ঠানের আয় বিবরণীর পর কতটুকু মুনাফা আসলো, সেই মুনাফাটা আসলে আমি কতটুকু প্রত্যাশা করলাম কিংবা এই মুনাফাটা কতটুকু আমার প্রত্যাশা পূরণ করলো কিংবা কতটুকু হওয়া উচিত ছিল, সেটাকে বিশ্লেষণ করা বলা হয় বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণ। তার মানে আমি বিনিয়োগ করে যতটুকু বিনিয়োগ করার পর আমি কতটুকু মুনাফা পেলাম, সেই মুনাফাটাকে বিশ্লেষণ করে আমি যে নিয়ন্ত্রণ কৌশল ব্যবহার করি সেটাকে বলা হয় বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণ। এটা কেন করতে হয়? যদি আমি যতটুকু টার্গেট ঠিক করলাম এবং যতটুকু বিনিয়োগ করলাম, বিনিয়োগের সাথে মিল রেখে আমি কি মুনাফা করতে পারলাম কিনা সেটা আমার একটি দেখার বিষয়। যদি আমার বিনিয়োগের উপর কেন্দ্র করে যদি আমার মুনাফার পরিমাণ বেশি হয় তাহলে অবশ্যই এখানে বিনিয়োগকারীরা এবং শেয়ার হোল্ডাররা বেশি লভ্যাংশ পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়। এবং এই বেশি লভ্যাংশই না, এই ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান যে ভালোভাবে চলছে সেটাও কিন্তু তার সামর্থ্যটা কিন্তু বোঝা যায় যে বিনিয়োগের ওপর আমার মুনাফাটা কতটুকু আসলো। যদি বেশি আসে তাহলে বোঝা যাবে যে আমার প্রতিষ্ঠানটি ঠিকমতো চলছে এবং এতেই আমার চলবে। আর যদি আমার বিনিয়োগের ওপর যে মুনাফাটা আসলো, যেমন আমি 1000 টাকা বিনিয়োগ করে সেখান থেকে যদি আমি 100 টাকা মুনাফা না পাই তাহলে সেই ক্ষেত্রে বোঝা যাবে যে প্রতিষ্ঠানে আমার কোনো ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে, যার কারণে আমার মুনাফাটা ঠিকমতো আসছে না। তাহলে আমরা বেশ কয়েকটা
কৌশল পড়লাম। এছাড়াও আছে, দেখো প্রথমেই আমি বলছি যে নিয়ন্ত্রণের কৌশলকে আমরা 3টা পর্যায়ে আলাদা আলাদা করতে পারি। একটা হলো বাজেটারি নিয়ন্ত্রণ পদ্ধতি কৌশল, একটা অবাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল। তো আমরা সর্বপ্রথম বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশলের মধ্যে একটি ছিল, সেটা ছিল বাজেট, এবং অবাজেটীয় নিয়ন্ত্রণের কৌশলগুলোর মধ্যে আমরা বাকি যে কয়েকটা পড়লাম এগুলো। এছাড়াও আছে আরেকটি পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কৌশল। যখন একটা প্রতিষ্ঠানে যখন একই সাথে পরিকল্পনা তৈরি এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিয়ন্ত্রণ কাজটা আপনা আপনি হতে থাকে, তখন সেই কৌশলটাকে আমরা বলি পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কৌশল। ঠিক আছে? এবং এই ক্ষেত্রে দেখা যায়, যেমন সাপোজ আমি আমার প্রতিষ্ঠানের সার্বিক কাজকে আমি 5টা পর্যায়ে ভাগ করে দিলাম, যে আমি আমার টোটাল কাজটাকে 5টা ভাগে ভাগ করব, এবং প্রত্যেকটা ভাগের কাজ কমপ্লিট করতে আমাকে 7 দিন করে সময় ব্যয় করতে হয়। এখন দেখা গেল প্রথম পর্যায়ের কাজ শেষ হতে 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 আমার 7 দিনের জায়গায় 8 দিন লেগে গেল। তাহলে পরবর্তী স্টেপের কাজটা, দ্বিতীয় পর্যায়ের কাজটা অটোমেটিকলি আমার 1 দিন পরে শুরু করতে হয়। তাহলে এই যে 1 দিন পরে শুরু করতে হয়, এখানে কিন্তু আমার নতুন কোনো পদ্ধতি বা নতুন কোনো কৌশল কিংবা নতুন কোনো সূত্র অ্যাপ্লাই করার প্রয়োজন হয় না। তার মানে আমার 1 দিন পরে শুরু করতে হচ্ছে, তার মানে আমাকে ওই বাকি 6 দিনের মধ্যে আমার এই কাজটা আমাকে কমপ্লিট করতে হবে। তাহলে দেখো এখানে অটোমেটিকলি আমি পূর্ব প্ল্যান যেটা করলাম এবং প্ল্যানের সাথে পরবর্তী নিয়ন্ত্রণ কিন্তু অটোমেটিকলি নিয়ন্ত্রণের কাজ এখানে চলে আসছে। এটাকে নেটওয়ার্ক বিশ্লেষণও, সময় নেটওয়ার্ক বিশ্লেষণও বলা হয়ে থাকে। এবং এই সময় নেটওয়ার্ক বিশ্লেষণকে আমরা আবার 2টা ভাগে দেখতে পারি। যেমন এক হচ্ছে গ্যান্ট চার্ট। FW টেইলরের এক অনুসারী, যার নাম হচ্ছে WH গ্যান্ট, যে এইরূপ তত্ত্বের, এই গ্যান্ট চার্ট তত্ত্বে এই নিয়ন্ত্রণ কৌশলের উদ্ভাবক। গ্যান্ট চার্ট বলে গেছে যে একটা প্রতিষ্ঠানের একটি কাজ করতে কতটুকু সময়ের প্রয়োজন এবং সেই কাজটা কখন শুরু করব এবং কখন শেষ করব। দেখো, একটি কাজ করতে কতটুকু সময়ের প্রয়োজন এবং সেই কাজটা কখন শুরু করতে হবে এবং কখন শেষ হতে পারে, তার আনুমানিক যে একটি রেখাচিত্র একটি দাঁড় করা, যে একটি কাজ কখন শুরু হলো এবং শেষ শুরু হলো, এবং এটি একটি যখন রেখাচিত্রে উপস্থাপন করে, তখন সেই রেখাচিত্রটাকে আমরা বলি গ্যান্ট চার্ট। মানে একটি চার্টে যখন উপস্থাপন করা হয় তখন সেটাকে আমরা বলি গ্যান্ট চার্ট। এবং এই গ্যান্ট চার্টে যে একটি কাজ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, দুটাকে ভিন্ন কালিতে চিহ্নিত করা হয়, যে যাতে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেখে সহজেই বুঝতে পারে যে কাজটা এখন শুরু হয়েছে এবং এই কাজটা এতটুকু সময় পরে শেষ হবে। এবং এই জিনিসটা যদি বুঝতে পারে, তাহলে অটোমেটিকলি সে একজন ঊর্ধ্বতন কি বুঝতে পারবে, যে কাজটা আসলে কতটুকু পর্যায়ে এখন বর্তমানে কোথায় আছে এবং কোথায় যেভাবে কাজটা চলছে, এভাবে কি আমার নির্দিষ্ট সময় শেষে যে সময়টা উল্লেখ করা আছে সেই সময়ে কি কাজটা শেষ হবে কিনা। তাহলে এটাও কিন্তু, এটা যদি একজন ঊর্ধ্বতন বুঝতে পারে এই রেখাচিত্রের মাধ্যমে, তাহলে কিন্তু সে তার প্রতিষ্ঠানের যে কৌশল ত্রুটি বিচ্যুতি বের করে সে সংশোধনমূলক ব্যবস্থা নিয়ে তাৎক্ষণিক সে ব্যবস্থা নিতে পারে। আরেকটি কৌশল আছে পরিকল্পনা নিয়ন্ত্রণের, সেটি হলো PERT। PERT, পার্টের পূর্ণরূপটা কিন্তু প্রায় আসে। পার্টের পূর্ণরূপ হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। পার্টের পূর্ণরূপ হচ্ছে প্রোগ্রাম এভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। পার্ট হচ্ছে একটি নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ কৌশল এবং খুবই আধুনিক একটি কৌশল। পার্টের ব্যাখ্যাটা কি, এটা গ্যান্ট চার্টের সাথে অনেকটাই মিল আছে। পার্ট হচ্ছে
একটি প্রতিষ্ঠানের কাজ কখন শুরু হবে এবং এই কাজটা কখন শেষ হবে এবং এই দুই কাজটা কখন শুরু এবং কখন শেষ, এছাড়াও এর মাঝামাঝি যে কাজটা একটা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কাজটা যদি কোনো ঝামেলা তৈরি হয় তাহলে প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়, তাহলে সেই গুরুত্বপূর্ণ কাজটাকে সে একটু মোটা রেখা দ্বারা চিত্রে প্রদর্শন করে। পার্ট 2 রেখাচিত্রে কি করে একটা কাজ কখন শুরু হবে এবং কখন শেষ হবে এবং এই দুইটা সময় একটা কাজের শুরু এবং শেষের মধ্যে কোন কাজটা বিরামহীনভাবে চলতে হবে, সেই বিরামহীনভাবে চলা কাজটাকে উনি সংকটময় পথ নামে একটি চিহ্নিত করেন। সাপোজ একটা রেখাচিত্রের মধ্যে যে কাজটা শুরু হবে এখানে, শেষ হবে এখানে, দেখা গেল যে এই শুরু এবং শেষের মাঝখানে একটা সময়, এই সময়টা এই সময়ের কাজটুকু আমাকে বিরতিহীনভাবে করতে হবে, মানে এই সময়টা আমার এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নেই এবং এই সময়টাতেই যদি কোনো ঘাটতি থেকে থাকে কিংবা কোনো ঝামেলা তৈরি হয় কিংবা বিরামহীনভাবে না চলে, তাহলে দেখা যাবে আমি আমার প্রতিষ্ঠানের লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে যায়। এবং পার্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই যে বিরামহীনভাবে কাজ চলার সময়টুকুকে উনি সংকটময় পথ হিসেবে চিহ্নিত করেছেন। সংকটময় পথ বলছে এই সংকটময় পথটুকু সময়, সংকট পথটুকুতে বিরামহীনভাবে কাজ করতে হবে এবং এই সংকটময় পথটাকে উনি গাঢ় কালি দিয়ে একটা চিহ্নিত করে দেন রেখাচিত্রের মধ্যে, যাতে একজন ঊর্ধ্বতন আমার এই রেখাচিত্র দেখে, পার্টের যে রেখাচিত্রটা আছে সেটা দেখেই যেন সে বুঝতে পারে যে কোন কাজটা অধিক গুরুত্বপূর্ণ, কখন আমাকে অনেক বেশি মনোনিবেশ করা প্রয়োজন, যে এই সময়টুকু, এই সংকটময় পথে যে এই সময়টুকুতে কোনোভাবেই শ্রমিক কর্মচারীদেরকে ঢিলেমি কিংবা তাদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না, এটা বিরতিহীনভাবে চলতে হবে। তাহলে কি হবে, তাহলে আমার প্রতিষ্ঠানের কাজটুকু সুন্দরভাবে সম্ভব হয় এবং আমি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে ঠিক আছে, তাহলে এটাকে আমরা পার্ট বলি এবং এটি একটি নিয়ন্ত্রণের পার্ট, এই যে বললাম এটি কিন্তু নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ কৌশল এবং আধুনিক একটি কৌশল, এবং এইভাবে আমি আমার প্রতিষ্ঠানের লক্ষ্যে সহজে পৌঁছাতে পারি এবং কোনো ত্রুটি বিচ্যুতি হলে আমি তাৎক্ষণিক সেটাকে ধরতে পারি এবং সংশোধনমূলক ব্যবস্থা নিতে পারি। তাহলে আমরা এই নিয়ন্ত্রণের যে কৌশল যে কয়েকটা পড়লাম, এটা তোমরা বাসায় খুব ভালো করে পড়বে এবং এই কৌশলগুলো থেকে যে খুব ইম্পর্টেন্ট যে পয়েন্টটা ছিল সেটা হলো সমুচ্ছেদ বিন্দু। এই সমুচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট, এই যে বিভিন্ন কৌশল যে পড়লাম, এই কৌশলগুলোর মধ্যে এই কৌশলটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন? কারণ এই ব্রেক ইভেন বিন্দু, এই টপিকসটার উপর থেকে বিভিন্ন ধরনের উদ্দীপক আসে, যেমন ব্রেক ইভেন পয়েন্ট মানে সমুচ্ছেদ বিন্দু বের করার কথা বলা হয়ে থাকে। তাহলে তোমাদের বইয়ের শেষে যে অনুশীলনীগুলো আছে সেখানে অনেকগুলো অনুশীলনী দেওয়া আছে, সেখানে দেখবা যে নিয়ন্ত্রণের কৌশল এছাড়াও এই ব্রেক ইভেন পয়েন্ট ছাড়াও যেমন একটু উদ্দীপকে বলা থাকে যে উপরোক্ত কোন ধরনের নিয়ন্ত্রণের কৌশল ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এছাড়াও তোমরা যদি 2019 সালে বোর্ড প্রশ্নগুলো খেয়াল করো, দেখবা যে একই ঢাকা বোর্ডের যে উদ্দীপকটা এসেছে সেই উদ্দীপকটায় বিভিন্ন বোর্ডে কিন্তু আসছে। তাহলে আমি তোমাদেরকে সেই প্রশ্নটা আজকে একটু সলভ করে দেই। ঢাকা বোর্ডে যে প্রশ্নটা এসেছে সেটা তোমাদের আমি একটু সলভ করে দিচ্ছি আজকে। তোমরা খেয়াল করবা যে 2019 সালে ঢাকা বোর্ডে একটি প্রশ্ন আসছে, যেমন রূপালী লিমিটেড একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানটিতে 2018 সালে 1 লাখ একক পণ্য উৎপাদিত হয়। 2018 সালে 1 লাখ পণ্য উৎপাদিত হয়। প্রতি একক পণ্য উৎপাদনের কাঁচামাল প্রয়োজন, মানে প্রত্যেক পার ইউনিট একটি এই যে 1000 একক পণ্য তৈরি করতে প্রত্যেকটা এককে আমার কাঁচামাল প্রয়োজন হয় 1000 টাকা।
এবং একক প্রতি মজুরি, এবং এই যে প্রত্যেকটা পণ্য তৈরি করতে আমার মজুরি দিতে হয়েছে কর্মচারীদেরকে 200 টাকা। দেখো এখানে প্রশ্নটার মধ্যে কিন্তু তোমাদের সরাসরি পার ইউনিট দিয়ে দেওয়া আছে। তারপরে বলা আছে প্রতিষ্ঠানটি বিল্ডিং ভাড়া 2.5 লক্ষ টাকা এবং কর্মকর্তাদের বেতন 5 লক্ষ টাকা প্রদান করে। এই প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য 2000 টাকা। প্রতিষ্ঠানে বার্ষিক বিদ্যুৎ বিল দিতে হয় 50,000 টাকা। তাহলে দেখো আমি তোমাদেরকে বলছি যে এখানে সরাসরি উল্লেখ করা আছে যে কাঁচামাল একটি পণ্য উৎপাদন করতে, পার ইউনিট পণ্য উৎপাদন করতে আমার খরচ হচ্ছে 1000 টাকা প্লাস মজুরি 200 টাকা, মানে 1200 টাকা। আমার একটি পণ্য তৈরি করতে আমার খরচ হচ্ছে 1200 টাকা, এবং এই 1200 টাকায় পণ্য তৈরি করে আমি এই পণ্যটা বিক্রি করছি কত টাকায়? 2000 টাকায়। তাহলে দেখো এখানে আমরা 2টা পয়েন্ট পেয়ে গেছি অলরেডি। দেওয়া আছে ঢাকা বোর্ড 2019 দেওয়া আছে দেখো আমি বলছিলাম কি ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল, এখানে পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় কেন? কারণ দেখো পরিবর্তনশীল বলতে এখানে সরাসরি ইউনিট প্রতি কিন্তু এখানে উল্লেখ করা আছে যে কাঁচামাল বাবদ খরচ হচ্ছে 1000 টাকা এবং এই প্রতি ইউনিটে আমার মজুরি বাবদ খরচ হচ্ছে 200 টাকা। তাহলে এখানে আমি যেহেতু পার ইউনিটে দেওয়া আছে তাহলে এখানে আমি একসাথে যোগ করে দেব। 1000 টাকা খরচ হচ্ছে পার ইউনিট আর মজুরি বাবদ খরচ হচ্ছে 200 টাকা, তাহলে কত হচ্ছে? 1200 ইউনিট। ঠিক আছে। আর এখানে দেখো আরেকটা কি পেলাম, দেওয়া আছে যে প্রতিটি পণ্যের বিক্রয় মূল্যকে আমি কি বলছি? পরিবর্তনশীল বা ভেরিয়েবল কস্ট, ভিসি, বিক্রয় মূল্য বা সেলস ভ্যালু সমান 2000 টাকা পার ইউনিট। ঠিক আছে। তাহলে আমি এখানে 2টা জিনিস পেয়ে গেলাম, ভেরিয়েবল কস্ট এবং সেলস ভ্যালু। আর কি আছে যে দেখো এখানে ফিক্সড কস্ট, যেটা আমি বললাম যে স্থায়ী ব্যয় দেওয়া আছে। স্থায়ী ব্যয় এখানে কোনগুলো? যে বলা হচ্ছে প্রতিষ্ঠানটির বিল্ডিং ভাড়া, প্রতিষ্ঠানের বিল্ডিং ভাড়া বাবদ দেওয়া হচ্ছে 2.5 লক্ষ টাকা। আর কি আছে? স্থায়ী ব্যয় কর্মকর্তাদের বেতন, এটা আমার প্রতিষ্ঠানের উৎপাদন হোক আর না হোক তারপরেও কিন্তু এই বেতনটা আমাকে দিতেই হবে। তা কর্মকর্তাদের বেতন হচ্ছে 5 লক্ষ টাকা। আর আছে বার্ষিক বিদ্যুৎ বিল, বছরে আমার একটি নির্দিষ্ট বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। তাহলে এই সবগুলো মিলিয়ে আমার টাকা হচ্ছে দেখো 5 লাখ, 2.5 লাখ, 8 লাখ টাকা। ঠিক আছে। তাহলে স্থায়ী ব্যয় হচ্ছে টোটাল এই রূপালী লিমিটেডের স্থায়ী ব্যয় হচ্ছে টোটাল 8 লক্ষ টাকা। পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 1200 টাকা পার ইউনিট এবং বিক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা পার ইউনিট। তাহলে এখানে প্রশ্নটি কী চাওয়া হচ্ছে? রূপালী লিমিটেড ব্রেক ইভেন পয়েন্ট, মানে ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করো। তাহলে আমরা দেখো আমরা যদি সব কিছু বের করতে পারি তাহলে ব্রেক ইভেন পয়েন্ট আমরা জানি কি? আমরা কি জানি? ব্রেক ইভেন পয়েন্টের সূত্রটা কি বলছিলাম? ব্রেক ইভেন পয়েন্ট সমান কি? ফিক্সড কস্ট মাইনাস কি? সেলস ভ্যালু মাইনাস ভেরিয়েবল কস্ট। স্থায়ী ব্যয় আর নিচে কি হচ্ছে? বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তাহলে দেখো প্রত্যেকটা এখানে দেওয়া আছে, আমি শুধু জাস্ট এখন বসিয়ে দিলে ক্যালকুলেটর চাপলেই কিন্তু তোমাদের উত্তর এসে যাবে। তাহলে ফিক্সড কস্ট আমরা কত বের করেছি? 8 লক্ষ টাকা। এখানে সেলস ভ্যালু কত ছিল? 2000 টাকা। আর ছিল ভেরিয়েবল কস্ট ছিল কত? 1200
টাকা। তাহলে কত হবে? 8 লক্ষ আর নিচে থাকে 800, তাহলে কাটলে কত থাকবে? 1000 টাকা পার ইউনিট। ঠিক আছে, তাহলে এখানে ব্রেক ইভেন পয়েন্ট কত বের হলো? যে 1000 টাকা পার ইউনিট। তার মানে আমার সমচ্ছেদ বিন্দু কিংবা বিক্রয় মূল্য আমার 1000 টাকা, কমপক্ষে যদি 1000 পার ইউনিট আমি বিক্রি করি তাহলে আমার প্রতিষ্ঠানের লসও হবে না, আবার লাভও হবে না। তাহলে এইভাবে দেখবা, এই যে এই ঢাকা বোর্ডে 2019-এর এই একই প্রশ্ন বিভিন্ন বোর্ডে কিন্তু এসেছে, হয়তো বা নামটা চেঞ্জ করে কিংবা কোনো জায়গায় সংখ্যাটা চেঞ্জ করে কিংবা একেবারে হুবহু বিভিন্ন বোর্ডে 4-5টা বোর্ডে কিন্তু একই প্রশ্ন এসেছে। তোমাদের যে সেম আসবে তা না, তবে এইরকম এই ধাঁচের ব্রেক ইভেন পয়েন্ট বের করা তোমাদের অঙ্ক এই অধ্যায় থেকে আসতে পারে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি কিছু বাড়ি কাজ দিয়ে দেই। যেমন তোমাদের বইয়ের পিছনে অনুশীলনীর বেশ কিছু বাড়ি কাজ আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা বাসায় বসে এগুলো কমপ্লিট করবে। দেখো, সৃজনশীল প্রশ্ন 4, তোমাদের অনুশীলনী বইয়ের শেষে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সে অনুশীলনী প্রশ্ন 4 নাম্বার, সৃজনশীল প্রশ্ন 9 নাম্বার, 10 নাম্বার, 14 নাম্বার, 16 এবং 17। এই যে এই কয়েকটা যে প্রশ্ন তোমাদের বইয়ের শেষে যে আছে যে দিয়ে দিলাম, এগুলোতে প্রত্যেকটি যে নিয়ন্ত্রণের কৌশল কোনটা বের করার কথা বলা আছে। আজকে যে টপিক্সটা পড়িয়েছি সেই টপিক্স রিলেটেড প্রশ্ন এই কয়েকটা তোমাদের অনুশীলনীতে দেওয়া আছে। তাহলে এগুলো তোমরা বাসায় একটু করলে তোমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই বাসায় থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।